শুভেচ্ছা। শুরু হলো সব খবর উইথ ইগলু। কম সময়ে সব খবর একসাথে আগামী 1 ঘন্টার মধ্যে দেশ বিদেশ, খেলা, বাণিজ্য সহ সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব এবং খবরটা যতখানি করে বলবো আজ কোথায় কি হলো সব আপডেট একসাথে জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। 140 জনের নমুনা পরীক্ষা করে দেশে আরও 2 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যাদের একজন সৌদি ফেরত। তবে অন্যজনের সংক্রমণ কোথা থেকে হলো তা জানতে পারেনি আইইডিসিআর। বিকেলে অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা জানিয়েছেন, নতুন আক্রান্ত 2 জনের একজনের বয়স 55, অন্যজনের 57। নতুন করে আরও 6 জন কোভিড-19 রোগী সুস্থ হয়েছেন, যাদের একজনের বয়স 70 বছর। তাদের মধ্যে একজন নার্সও রয়েছেন। মোট করোনা রোগী 51 জনের মধ্যে 25 জন সুস্থ হলেন। নতুন করে 13 জন সহ আইসোলেশনে আছেন 75 জন, আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 38 জন। সম্প্রতি বিভিন্ন স্থানে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া কয়েকজনের নমুনা পরীক্ষা করে করোনার উপস্থিতি পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডক্টর মির্জাদি। উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ভিড় না করে আইইডিসিআর এ যোগাযোগের অনুরোধ জানায় এই প্রতিষ্ঠানটি। দেশে 10 স্থানে করোনা পরীক্ষা করা হচ্ছে। এপ্রিলের শেষ নাগাদ যে সংখ্যা 28-এ উন্নীত হবে। আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সর্বমোট নমুনা পরীক্ষার সংখ্যা 1602। গত 24 ঘন্টায় 140 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরের বেশ কিছু মৃত্যু নিয়ে জনমনে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছিল। যাদের ক্ষেত্রে এই নমুনা সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, তাদের নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করেছি। কারোর দেহে কোভিড-19 কোনো সংক্রমণ পাওয়া যায়নি। করোনার লক্ষণ দেখা দিলে তা গোপন না করে নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, সচেতনতার কারণেই এই ভাইরাস নিয়ন্ত্রণে আছে। জনগণের সুরক্ষায় 9 এপ্রিল পর্যন্ত ছুটিও বাড়বে। জরুরি সেবা, সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালু রাখার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্দেশনা দিয়েছেন নববর্ষে অনুষ্ঠান না করার, দরিদ্রদের খাদ্য আর্থিক সহায়তায় যেন অনিয়ম না হয় সে বিষয়ে সতর্ক করেছেন। সকালে গণভবন থেকে 64 জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে সব নির্দেশনা দিয়েছেন তিনি। যদি এরকম লক্ষণ থাকে সাথে সাথে পরীক্ষা করার ব্যবস্থা করবেন। লুকাতে যে নিজের সর্বনাশ করবেন না, পরিবারের সর্বনাশ করবেন। এটা 9 তারিখ বন্ধ, স্কুল এগুলি, কলেজ, ইউনিভার্সিটি সেগুলি সব বন্ধ থাকবে। আর বাকি যেটা আমরা ছুটি দিয়েছে এটাকে সীমিত আকারে করতে হবে। অফিস টফিস যেগুলি যেখানে ঘরে বসে করতে পারে, আর যেখানে যেখানে খুব নেওয়ার দরকার সেখানে করা হবে। তাদের কাছে আমাদের সাহায্য পৌঁছে দিতে হবে, খাদ্যদ্রব্য পৌঁছে দিতে হবে, যেন তাদের পরিবার নিয়ে তারা অভুক্ত না থাকে। করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় কমিটি গঠন দরকার ছিল বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি সহ সব রাজনৈতিক দল আর সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এমন কমিটি হতে পারে। যমুনা টেলিভিশনকে ফখরুল বলেছেন, আগে থেকে ব্যবস্থা নিলেই করোনা পরিস্থিতি এত জটিল হতো না। আমরা যদি এখনই বলতে শুরু করি যে না আমরা অনেক ভালো আছি, তাহলে আবার সেই যেটাকে আমরা বলি যে আমরা আত্মসন্তুষ্টি একটা ব্যাপার আসবে, সেটা হবে, যেটা খুব ভয়াবহ হবে। এখন পর্যন্ত একটা জাতীয় কমিটি তৈরি করা হয়নি, যেটা করা ছিল বলে আমি মনে করি। এটা তো প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে যে আপনার পলিটিক্যাল পার্টিস, সিভিল সোসাইটি, নর্থের যেগুলোকে বসে একখানে মিটিং করতে হবে তাও বলছি না, ঘোষণা করে দিয়ে তারা আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমেই করতে পারেন। এটা হবে কি একটা সবরের মধ্যে একটা ধারণা আসবে যে আমরা আমরা এক হয়ে কাজ করি। ঝালকাঠি এবং পিরোজপুরে জ্বরে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানিয়েছেন, 10 দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন ঝালকাঠির রাজাপুরের ওই ব্যক্তি। স্থানীয় ক্লিনিক এবং বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নিয়ে অবস্থান করছিলেন বাড়িতেই। সকালে তিনি মারা যান। মরদেহের নমুনা সংগ্রহ করতে বাড়িতে কেউ যায়নি। ওই শ্রমিকের মৃত্যুর পরে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ পূর্ব ধাওয়া গ্রামে জ্বর ও গলা ব্যথা নিয়ে এক শিক্ষার্থী মারা গেছেন। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। এ ঘটনায় গ্রামটিকে কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে। এলাকাবাসীর স্বার্থে আমি চাচ্ছি যে আমার যে ভগ্নিপতি হয় মারা গেছে আজকে সকালে, ওনারটা যেহেতু আমরা শিওর না, তাই আমরা যাতে আমাদের সন্দেহটা না থাকে, সন্দেহটা দূর করার জন্য আমরা চাচ্ছি যে নমুনাটা পরীক্ষা করা হবে। সিলেটে আইসোলেশনে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা গেছেন এক তরুণী। চিকিৎসকরা জানিয়েছেন তিনি কোভিড-19 আক্রান্ত ছিলেন না।
দীর্ঘদিন ধরে ওই তরুণী শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ সকাল থেকে আবারও নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ায় বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সকাল 11টার দিকে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় সিলেট আইসোলেশন সেন্টারে। দুপুর 2টার দিকে মারা যায় মেয়েটি। পরে রোগের বিবরণ শুনে চিকিৎসকরা এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে ঘোষণা করেন। 2 মাস আগে থেকেই তার শরীর হাত পা ফুলা ছিল, শ্বাসকষ্ট আগেও ছিল। আমাদের অভিজ্ঞ অধ্যাপকগণ, আমাদের যে পর্ষদ আছে, তারা এটি স্বাভাবিক মৃত্যু এবং কনজাস্টিভ কার্ডিয়াক ফেইলিওর এবং রেসপিরেটরি ফেইলিওরের জন্য তার স্বাভাবিক মৃত্যু বলে ঘোষণা দিয়েছেন। এটা করোনা নয়। রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। 58 বছর বয়সী ওই ব্যক্তিকে গতরাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। স্বজনরা জানিয়েছেন কয়েকদিন ধরেই সর্দি, কাশি এবং জ্বরে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গতকাল নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেফার করেন। ঠাকুরগাঁও সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা একই পরিবারের 5 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। আইইডিসিআর এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রংপুর মেডিকেলের আইসোলেশন বিভাগের ইনচার্জ হুমায়ুন কবির জানিয়েছেন, সকালে নমুনা পরীক্ষার প্রতিবেদন হাসপাতালে এসে পৌঁছায়। সর্দি, কাশি এবং জ্বরে আক্রান্ত একই পরিবারের 5 জনকে গত শনিবার রংপুর মেডিকেলের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। নমুনা সংগ্রহ শেষে রোববার তাদেরকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ফেরত পাঠানো হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত 3 জনকে স্বাস্থ্য সনদ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের দেহে করোনার কোনো ধরনের উপসর্গ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন সেনাবাহিনী কর্মকর্তারা। দুপুরে আশকোনা কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্বে থাকা ক্যাম্প অধিনায়ক জানিয়েছেন, সুইডেন ফেরত 2 নারী এবং 1 পুরুষের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। তাদের ছেড়ে দেওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক দিয়ে আরও একবার পরীক্ষা করা হয়। আগামী সপ্তাহ থেকে আমরা টেস্টিং করে আমরা প্রথমে শুরু করব টেস্ট হিসাবে আইডিসিআর আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তারপরে আমরা রিপোর্টিংয়ের ব্যবস্থা। যে কোম্পানি মেশিনটা সরবরাহ করেছেন ওনারা 5000 কিট আমাদেরকে দেবেন এবং এই 5000 কিট দিয়ে আমরা আশা করি যে বেশ কিছুদিন আমরা আমাদের টেস্ট চালিয়ে নিতে সক্ষম হব। জনগণ যেটা চাচ্ছে টেস্টের পরিধিটা আমরা বাড়াইতে পারবো অনেকটুকু। কোভিড-19-এর ক্ষেত্রে আরটিপিসিআর আমাদের কাছে একটু হলেও নতুন, তারপরে আমরা আশা করতেছি যে আমরা ভালোভাবে পারফর্ম করতে পারবো। আইসোলেশন যদি আমরা করতে পারি পজিটিভ কেসগুলো, তাহলে কমিউনিটিতে যে ট্রান্সমিশনের যে সংখ্যা আমরা প্রকাশ করছি সেখান থেকে আমরা এই জাতিকে রক্ষা করতে পারবো। শুধুমাত্র কিট সরবরাহ করলেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিরোম সেন্টারে করোনা পরীক্ষা করা যাবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং ল্যাব রয়েছে, এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। প্রতিদিন 200 নমুনা পরীক্ষা সম্ভব বলেও তিনি জানিয়েছেন। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। সিভিল সার্জনের নেতৃত্বে একটি দল এরই মধ্যে জিনোম সেন্টার পরিদর্শনও করেছেন। পিসিআর সহ সকল কিছু এখানে আমাদের আছে। আমাদের আরও অতিরিক্ত এছাড়া আরও 2টি পিসিআর আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে, জিন সিকোয়েন্সার আছে। আমরা এই কাজটি এবং এই ল্যাবরেটরিটি ইএসএল লেভেল 2+ এখানে আমরা কাজ করতে পারব। ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে করোনা পরীক্ষা হবে, তবে যমুনার অনুসন্ধানে জানা গেছে নমুনা সংগ্রহ থেকে ল্যাব টেস্ট পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। সুরক্ষা সরঞ্জামেরও ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা সরঞ্জাম ছাড়া এই করোনা ভাইরাসের পরীক্ষা চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবশ্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা তারা করছেন। কোনোভাবেই যেন মিউকাস মেমব্রেন, নেজাল, ওরাল এবং আই এই কনজাংটিভা এই মেমব্রেন যেন কখনোই যেন টাচে যেন না আসে, এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আলাদাভাবে পাইনি ফেস শিল্ড, যেটা N95 মাস্কটা পাইনি, এটা আমরা লোকালি ম্যানেজ করেছি। এই যুদ্ধের অগ্রবর্তী সৈনিক হলো আমাদের স্বাস্থ্যকর্মী, আমাদের ডাক্তার, আমাদের নার্স। তাদের সুরক্ষা দেওয়া তো আমাদের কর্তব্য।
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা শনাক্তে 200 কিট গেছে, তবে আইইডিসিআর এর অনুমতি না মেলায় পরীক্ষা শুরু হয়নি। সিভিল সার্জন বলছে, উপজেলা পর্যায়ে রোগ নির্ণয় শুরু হলে বড় হাসপাতালগুলোতে চাপ কমবে। একটি বেসরকারি সংস্থা থেকে কিট পেয়ে তা সরবরাহ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তবে এই জন্য আইইডিসিআর এর অনুমতি প্রয়োজন বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। নাটোর সদর হাসপাতালে 7 উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা নেয়, তাই করোনা ভাইরাস মোকাবেলায় সব পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমাদের চলন বিল তথা সিংড়ার অনেক মানুষের উপকার হবে। আইডিসিআর এর সাথে কথা বলে এটা কিভাবে চালু করা যায়, হয়তো এটা করা সম্ভব হবে বলে মনে করি। এটা র্যাপিড টেস্টিং একটা পরীক্ষা আর কি। এই কিটটি রোগীর শরীরে করোনা ভাইরাসের আক্রমণ হলে যে করোনা ভাইরাসের জন্য যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি ডিটেকশনের মাধ্যমে আমরা পরোক্ষভাবে রোগীকে শনাক্ত করতে পারি। যদি কোনো পজিটিভ রোগী থাকে তাদেরকে তো সেপারেট করতে পারবোই, এবং যার ফলশ্রুতিতে এই মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে অথবা আইডিসিআরে যে পিসিআর টেস্ট করার যে লোডটা আছে সেটা অনেকটা কমে আসবে। এবং প্রত্যেকটি উপজেলায় কিন্তু করোনা ভাইরাস আছে কিনা কারো দেহে সেটি সঠিকভাবে পরীক্ষা করার জন্য আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে এই রক্তের নমুনা সংগ্রহ করার জন্য একটা যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 8 লাখ ছাড়িয়েছে, প্রাণহানি 39,000-এর কাছাকাছি। সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গেল 24 ঘন্টায় 590 জন প্রাণ হারিয়েছেন। এই দেশটিতে প্রাণঘাতী মহামারীতে আক্রান্ত 1,64,000-এর বেশি মানুষ। মৃতের সংখ্যা 3,000 ছাড়িয়েছে। এদিকে ইউরোপের দুদেশ ইতালি আর স্পেনে প্রায় 2 লাখ মানুষের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। একদিনে প্রাণহানির রেকর্ডের শীর্ষে রয়েছে স্পেন। ইউরোপীয় দেশটিতে নতুন করে প্রাণ গেছে 473 জনে, নতুন করে আক্রান্ত 6,500-এর কাছাকাছি। প্রতিবেশী ইতালিতে সংখ্যাটি 812। একদিনে 11,500 মানুষের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে। আগামী 30 দিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বদেশপ্রেম থেকে বা নিজেকে সুরক্ষিত রাখার জন্যই রাষ্ট্রীয় বিধিমালাগুলো মানতে হবে, কারণ এই 1 মাসে কয়েক বছর পিছিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। তবে সবার চেষ্টায় এই সংকট উত্তরণ সম্ভব। আসুন কষ্ট করে হলেও 15 মিনিটের করোনা ভাইরাস পরীক্ষাটি করাই। এ পর্যন্ত দেশের 10 লাখ মানুষ করিয়েছেন এ পরীক্ষা। এদিকে করোনা ভাইরাস বিস্তারে আতঙ্কিত যুক্তরাষ্ট্র প্রবাসী। নিউ ইয়র্কে নতুনভাবে 15 বাংলাদেশের মৃত্যুতে শঙ্কায় সেখানে বসবাসরত বাংলাদেশিরা। এ নিয়ে দেশটিতে 29 প্রবাসী প্রাণ গেল। সোমবার প্রবাসী সাংবাদিক স্বপন হাইয়ের প্রাণ যায়। অন্যদিকে ইউরোপে প্রতিনিয়তই আক্রান্ত এবং প্রাণহানি বাড়ছে। কোভিড-19 নিয়ন্ত্রণে না আসায় আতঙ্কিত সেখানে বসবাসরত বাংলাদেশিরাও। একই পরিস্থিতি মধ্যপ্রাচ্যেও। বাচ্চাদের স্কুল বন্ধ, কাজকর্ম বন্ধ, দোকানে তেমন একটা খাওয়ার পাওয়া যাচ্ছে না। মানে বলতে গেলে আমরা এখানে এখন ভয় পেয়ে আমরা বেঁচে আছি। পরিস্থিতি মোটামুটি থমথমে, এখন তো কিছুই না, সব রকম ব্যবসা বন্ধ, কাজ বন্ধ, মানুষজন আতঙ্কে ঘরে আছে। আতঙ্কের মধ্যে ঘরবন্দি অবস্থায় আছি পরিবার পরিজন নিয়ে। সবার সাথে শুধু ফোনের মাধ্যমে যোগাযোগ করছি। আমাদের রেস্টুরেন্ট আছে, এটা এখন পার্সেল দিতেছি যাতে মানুষের ভিড় না হয়। সবাই আতঙ্কের মধ্যে আছে এবং অনেকের ব্যবসা বন্ধ, অনেকের চাকরি বাকরি নাই। দেশের জন্য কি করবো? দেশে তো বিরাট ধরনের সমস্যা হয়ে যাবে টাকা পয়সা যদি না বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের বিস্তার এবং প্রবাসীদের ব্যাপারে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্রের ট্রেজারার মোহাম্মদ আলী। সেটি দেখে নেব। মার্চের প্রথম দিকে যেই আক্রান্ত হওয়ার যে সংবাদটা আমরা পেয়েছি, সেটাকে আমরা এখানকার মানুষ, আমেরিকার মানুষ গুরুত্ব দেইনি। গুরুত্ব না দেওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকাংশ মানুষ খুব দ্রুত গতিতে আক্রান্ত হয়েছে। দ্বিতীয়ত, এখানকার যে গভর্নমেন্ট তাদেরকে 15 দিনের গাইডলাইন দেওয়া হয়েছে, যেটাকে কোয়ারেন্টাইন বলে আখ্যায়িত করা হচ্ছে, সেটাও তারা মানেনি। যারা আক্রান্ত হয়েছে সেই পরিবারগুলোর সাথে আমাদের যোগাযোগ করছি, যারা এই পর্যন্ত চলে গেছে তাদের মধ্যে থেকে অধিকাংশ লোকদেরকে আমরা বাংলাদেশ সোসাইটি, আপনারা জানেন আমাদের কবর কেনা আছে, মানুষের যারা চলে যায় তাদের সাহায্যার্থে আমরা এই কবরগুলি ফ্রি দিয়েছি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাবলিগি জামাতের অনুষ্ঠানে অংশ নেওয়া 10 মুসল্লি মারা গেলেন করোনা ভাইরাসে। দেশের স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার জানিয়েছেন তাদের সবাই তেলেঙ্গানার অধিবাসী। গোটা ভারতে লকডাউন জারির আগেই দিল্লি নিজামুদ্দিনে এই ধর্মীয় সমাবেশ ছিল।
যেখানে দেশি বিদেশি প্রায় ১,৫০০ মানুষ অংশ নেন। গেল সপ্তাহে আয়োজন থেকে ফিরে তামিলনাড়ু, কর্ণাটক এবং জম্মু কাশ্মীরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ মুসল্লি মারা যান। বাকি একজন ফিলিপাইনের ইমাম, তিনি বার্ষিক আয়োজনে যোগ দিতে এসেছিলেন। ভারতের সব মিলিয়ে করোনা আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২০০-র উপরে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন। নিরাপদে মানুষদের সরানো এবং চিকিৎসা অব্যাহত রয়েছে। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বেসামরিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টি। লকডাউন এবং ১৪৪ ধারা বহাল থাকা অবস্থায় চলাচলের ইস্যুটি নজরদারি করছে নিরাপত্তা বাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লিতে তাবলিগ জামাত অনুষ্ঠানের বিষয়ে কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। দায়ের করা হয়েছে মামলাও। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফেডেক্স স্টেডিয়াম এখন করোনার বিশেষ হাসপাতাল। সোমবার থেকে কোভিড-19 টেস্টিং সাইট হিসেবেই ব্যবহার করা হচ্ছে এই স্টেডিয়ামকে। মূল মাঠ মেডিকেল ক্যাম্পের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর পার্কিং জোনে আপাতত কোভিড-19 টেস্ট করা হচ্ছে। ডাক্তারের অনুমোদন সাপেক্ষে এখানে টেস্ট করতে আসছেন সংক্রমণের ঝুঁকিতে থাকারা। স্থগিত হয়ে যেতে পারে জুনে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, এমনই ইঙ্গিত দিয়েছেন অজি অধিনায়ক টিম পেইন। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুনে আসার কথা ছিল অজিদের, কিন্তু করোনা ভাইরাসের কারণে একের পর এক সিরিজ স্থগিত হচ্ছে। টিম পেইন বলছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও এখনকার অবস্থা আরও বেশি ভাবনার। ক্রিকেটের চেয়ে জীবন গুরুত্বপূর্ণ, সেটাই তিনি পরিষ্কার করেছেন। আর এই পথে বাংলাদেশ সিরিজ যে এক প্রকার স্থগিত, সেই ইঙ্গিতও দিয়েছেন টিম পেইন। দর্শক, আপনারা সব খবর দেখছেন। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আবারও স্বাগত সবাইকে। আপনারা দেখছেন সব খবর উইথ ইগলু। প্রশাসনের অভিযানের পরে নরসিংদীতে সঙ্গরোধের বিধিনিষেধ অনেকেই মানছেন না, ঘোরাফেরা করছেন যেখানে সেখানে, যাদের বেশিরভাগই আবার নিম্ন আয়ের মানুষ। অবশ্য জেলা প্রশাসক জানালেন সামাজিক দূরত্ব বজায় রাখতে তৎপরতা চলছে। ত্রাণের আওতায় আনা হয়েছে হতদরিদ্রদের, সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে রিক্সা, সিএনজি। সামাজিক দূরত্ব নিশ্চিত বা সঙ্গরোধের বিধিনিষেধ অনেকেই মানছেন না, বলছেন করোনার ভয়াবহতা সম্পর্কে তারা জানেন, তবে পেটের তাগিদে বাধ্য হয়ে রাস্তায় নামছেন। খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে জেলার 10,000 হতদরিদ্রকে। না, মাস্কটা আমি দোকানে রেখে আসি, বলতে একটু ঝামেলা দূরত্ব এসে পড়ছি, তো এটা আমি ব্যবহার করতেছি অবশ্যই। এই যে বাড়ি করে না, আমরা তো এনার্জি না দেন বাড়ি তৈরি হইব কোন শুনি, কিন্তু কোন আমরা হইছে এটা আমরা বুঝতে পারি না এটা কিরকম ধরনের ভাইরাস। এটা যদি হইতো তাহলে বুঝতে পারতাম। গরিব মানুষ, আমি কর্ম না করে আমরা কিভাবে খাবো? কাম কাজ না করলে খাওয়ান দেখবে কে? সরকার তো দেয় না। এখানে খাবারের পরিমাণ সেটা কিন্তু 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের 7 দিনের খাবার রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী, তাদের কাছে অনেক সময় সকল শব্দ পৌঁছায় না, সকল বার্তা যায় না অনেক সময়, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে তাদের কাছে সকল বার্তা পৌঁছে যায়। এই মুহূর্তে সিলেটের খবর জানবো। আমাদের সহকর্মী মাইদুল ইসলাম রাসেল আমার সাথে সরাসরি যোগ দিয়েছেন, তার মাধ্যমে জানতে চাচ্ছি। রাসেল, এত প্রচারণা, এত সতর্ক বার্তা, তারপরও মানুষজন নিয়ম মানছেন না, বের হয়ে যাচ্ছেন কারণে করেন, যেমনটি এই প্রতিবেদনেও দেখছিলাম। আপনি সিলেটের অবস্থা কি দেখছেন? যারা এভাবে বের হচ্ছেন তাদেরকে ঘরে ফেরাতে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নিচ্ছে, কিংবা তাদের সাথে যদি কথা হয়ে থাকে কি বলছেন তারা? আসলে ঠিকই বলেছেন, দেশের অন্যান্য এলাকার মতো কিন্তু সিলেটের সাধারণ মানুষ গত কয়েকদিন ঘরে থাকলেও আসলে আজকে দেখতে পেয়েছি তাদের বের হয়ে আসার মাত্রাটা অনেক বেশি। এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্ট এলাকায়। আমার বাঁ পাশে হচ্ছে কোর্ট বিল্ডিং, তার ডান পাশে হচ্ছে সিটি কর্পোরেশন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে আসলে সিএনজি গুলো দাঁড়িয়ে আছে। একদম তারা একদম আগে যেরকম রুটিন করে তারা সিএনজি গুলো নগরে বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, এখন ঠিক আজকে থেকে আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। সিএনজি গুলো ঠিক এখান থেকে নগরের বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছে, এবং যত সময় গড়াচ্ছে, রাত যত আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, তত কিন্তু মানুষের সংখ্যাও বাড়ছে। এছাড়াও নগরের বেশ কয়েকটি এলাকায় আমি ঘুরে এসেছি, সেখানে আগে পাড়া মহল্লার ভেতরে সাধারণ মানুষ থাকলেও আজকে কিন্তু তারা অনেকটাই মূল সড়কে চলে এসেছেন। ফুটপাতে যারা ব্যবসা করতেন অনেকেই সেই ফুটপাতে নেমে এসেছেন, বিভিন্ন রকমের ফলমূল বিক্রি করছেন। কেউ কেউ আবার কাপড়ের দোকানের 2টি পাটের
একটি শাটার খুলে রেখেছেন, সেই দৃশ্যগুলো দেখতে পেয়েছি। ঠিক পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখতে পেয়েছি, তারা মানুষকে বুঝিয়ে ঘরে পাঠানোর চেষ্টা করছিল। একটু আগে এই জায়গা দিয়ে সেনা টহল গিয়েছে, তারা কিন্তু মাইকিং করতে করতে গিয়েছে এবং কাউকে দু একজনকে সরিয়েও দিয়েছে, সেটি দেখতে পেয়েছি। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। প্রশাসন গতকালও একজন প্রবাসীকে কোয়ারেন্টাইন না মানায় 10-15,000 টাকা জরিমানা করেছে। তারা কিন্তু তারপরে ঘোষণা দিয়েছিল সাধারণ মানুষ বা প্রবাসী সবাই যাতে নিয়ম মেনে যাতে চলেন, সেটি আসলে কেউই তেমন মানছেন সেটি দেখতে পাচ্ছি না। তাই সাধারণ মানুষ যাতে ঘরে থাকে সেটি চিকিৎসা সংশ্লিষ্ট সবাই আহ্বান জানাচ্ছেন। বৃষ্টি ছিল আমার কাছে। আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনি নিজেও সাবধানে থাকবেন। করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন স্থানে সড়কে জীবাণুনাশক স্প্রে সহ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। নড়াইল শহরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক পানি ছিটায় ফায়ার সার্ভিস। সকালে পুরাতন বাস টার্মিনাল থেকে এই কার্যক্রম শুরু হয়। এদিকে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। সরকারি নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়। রাজশাহীতে করোনা সচেতনতায় মাঠে নেমেছেন তৃতীয় লিঙ্গের মানুষ। নগরের AHM কামরুজ্জামান চত্বরে সাধারণ মানুষকে ঘরমুখী করতে তারা প্রচারণা চালান। একই সাথে দুস্থ মানুষের মাঝে মাস্ক, হাত ধোয়ার উপকরণ, খাবারও বিতরণ করেন তারা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস প্রতিরোধ সেলের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করে। আগামী 4 এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও তারা জানিয়েছেন। নোয়াখালীতে করোনা মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম চালায় পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে সবার প্রতি আহ্বান জানায় পুলিশ সুপার। এ সময় দরিদ্র মানুষের মাঝে স্যানিটাইজার, মাস্ক এবং সাবান বিতরণ করা হয়। করোনা মহামারীতে ফ্রন্টলাইনের যোদ্ধা ডাক্তার, নার্স, টেকনোলজিস্টরা তাদের জন্য নিরাপত্তা সরঞ্জাম, খাবার, থাকার ব্যবস্থা সহ স্ব হাসপাতালেই করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসা পেশাজীবীরা। মেডিকেল পেশা এবং প্রশাসনের সংশ্লিষ্টদের নিয়ে কার্যকরী কমিটি প্রণয়নের দাবিও করেছেন পেশাজীবীরা। বিশ্লেষকদের দাবি, রাষ্ট্রেরই উচিত ডাক্তারদের নিরাপদ রাখা আর করোনা প্রতিরোধে চীনের মতো করে ব্যবস্থা নেওয়ারও দাবি করেছেন তারা। ডাক্তারদের পরে রোগীদের সেবায় সবচেয়ে বেশি নিয়োজিত থাকেন নার্স। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বলছে, করোনা মোকাবেলায় তাদের জন্য এখনও যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। করোনার নমুনা সংগ্রহ, ল্যাবে এনে পরীক্ষা করার কাজটি করছেন মেডিকেল টেকনোলজিস্টরা। তাদেরও নিরাপত্তা নিশ্চিতের দাবি বিশ্লেষকদের। ডাক্তারদের যাতায়াতটা সিকিউর করতে হবে, যাতে করে তারা বাসা থেকে হাসপাতাল পর্যন্ত আসতে কোনো হ্যারাসমেন্টের শিকার না হন। হাসপাতাল কর্তৃপক্ষের উচিত হচ্ছে ওদের খাবার দাবারের ব্যবস্থা করা, যেগুলো পরে দেখালেও চলে। সেটির চিকিৎসার জন্য এই মুহূর্তে হাসপাতালে যাবেন না, তাতে করে নিজেও আসলে নতুন ঝুঁকি টেনে আনবেন। পিপিএ যেটা আপনারা শুনে থাকেন, সেটা আমাদের কাছে সাফিসিয়েন্ট মনে হচ্ছে না। 50 জনের টিম এই কাজে আমরা সম্পৃক্ত হলাম। এই 50 জন 10 দিন বা 12 দিন করে, বাকি 15 দিন তারা কোয়ারেন্টাইন বলেন, হোম কোয়ারেন্টাইন বলেন, বাস যেভাবে হোক তারা কাজের বাইরে থাকলো। এটা অল্টারনেট সিস্টেম করতে হবে। আমরা যাতে 15 দিন 14 দিন আইসোলেটেড থাকি, আমরা ফ্যামিলির সাথে ডিটাচ থাকি। চীন যেভাবে প্রোটেকশন নিয়েছে, সেই প্রোটেকশনটা যদি আমরা নিতে পারি, তাহলে আমরাও সেফটি থাকবো, জাতিকেও সেফটি করতে পারবো, করোনা মুক্ত করতে পারবো। করোনা মোকাবেলায় 350 এমপির 1 মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সাংবাদিকদের কথা বলেছেন তিনি। 350 জন সংসদ সদস্য আছেন, আমি তাদের আহ্বান করব যে আমরা যদি আগামী 1 মাসের বেতন, যেটা আমাদের স্যালারি আছে, সেই বেতনটা যদি আমরা না নিয়ে আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এইটা দিতে পারি, তাহলে আমার মনে হয় সবাই এইভাবে আগে আসলে আমরা এই বিপদ থেকে রক্ষা পাবো। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে আজও দেশের বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করছে প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। রংপুরে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। সকালে 2 শতাধিক মানুষের হাতে চাল, ডাল, তেল সহ নানা সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক। সরকারি নির্দেশনা মেনে সবাইকে তারা ঘরে থাকার আহ্বান জানান। পাবনায় 2 শতাধিক দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তহুরা আজিজ ফাউন্ডেশন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল এবং তেল। দুস্থ মানুষের সহায়তা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
নওগাঁয় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেলকন নামের একটি প্রতিষ্ঠান। পর্যায়ক্রমে 10,000 মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু। চাঁদপুরে আজও শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। শহরের নতুন বাজার, আলিমপাড়া, উকিরপাড়া সহ বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেন আওয়ামী লীগ নেতারা। দিনাজপুরের জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিভিন্ন এলাকায় 1000 মানুষের হাতে চাল, ডাল, তেল, লবণ তুলে দেওয়া হয়। এদিকে 200 দুস্থ মানুষকে ত্রাণ দিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। নগরের শিববাড়ি এলাকার কেডিএ ভবনে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মুকিব সরকার। পটুয়াখালীতেও 12 শতাধিক বাস শ্রমিককে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক বিভিন্ন খাদ্য সামগ্রী শ্রমিকদের হাতে তুলে দিয়েছেন। পর্যায়ক্রমে সব শ্রমিককে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা কারাগারের 150 কর্মকর্তা কর্মচারী তাদের 1 মাসের রেশন দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 2 কেজি আলু। সামাজিক দায়িত্ব থেকেই এই উদ্যোগ বলে জানিয়েছেন জেল সুপার। করোনা পরিস্থিতিতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে শ্যামপুর পোস্তগোলা এলাকায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন জুরাইন শ্যামপুর এলাকার জাতীয় পার্টির সংসদ সদস্য কাউসার জামান বাবলা। 500 পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন এডিসি মোহাম্মদ শহীদুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তারা। চাল, ডাল, পেঁয়াজ, তেল সহ নানা সামগ্রী প্যাকেটজাত করে অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এডিসি জানিয়েছেন এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে জেলা প্রশাসন। চট্টগ্রামে ঘরবন্দি মানুষকে বাজার করে দিচ্ছে পুলিশ। নগরবাসী যাতে ঘর থেকে বের না হয় সেজন্য ডোর টু ডোর শপ চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি। হটলাইনে ফোন করছে মানুষ আর অর্ডার দেয়া বাজার সদাই ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে পুলিশ। মহানগরীর 16 থানাতেই ভ্রাম্যমাণ দোকান রয়েছে। নির্দিষ্ট হটলাইনে ফোন করলে বিলের কপি সহ চাহিদা মতো বাজার পৌঁছে দিচ্ছে পুলিশ। যে কোনো একটা মাধ্যমে আমি ওনাদের মেসেজ পাইছি। মেসেজ পাওয়ার পর ওনাদের সাথে আমি যোগাযোগ করি। সাথে সাথে 8 ঘন্টার মধ্যে এটা আমার এখানে চলে আসছে। সাধুবাদ জানাই, আসলে অত্যন্ত ভালো এটা। এইভাবে যদি ডোর টু ডোর সার্ভিস দেওয়া হয় তাহলে আমাদের তো আর বেরিয়ে যেতে হচ্ছে না। তাইলে আমরা এই রোগটার থেকে, আমরা সংক্রমণ থেকে একটু দূরে থাকতে পারছি। ডাক্তার বা অন্যান্য ইমার্জেন্সি সার্ভিসে যারা রাত বিরাতে হসপিটাল বা বিভিন্ন জায়গায় গমনাগমন করেন জরুরি প্রয়োজনে, তাদেরকে আমরা পরিবহনের ক্ষেত্রেও আমরা এই গাড়ি ব্যবহার করছি। করোনা দুর্যোগে অসহায়, কর্মহীন এবং দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। দুপুরে টিএসসি এলাকা থেকে এই কার্যক্রম শুরু করেন ছাত্রদলের নেতারা। নির্ধারিত দূরত্ব বজায় রেখে টিএসসি থেকে 3 নেতার মাজার, দোয়েল চত্বর সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে খাবার বিতরণ করা হয়। দ্বিতীয় দিনের মতো এই কার্যক্রমে প্রায় 150 পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রীতে রয়েছে চাল, ডাল, আলু, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। করোনা ভাইরাসের কারণে কর্মহীন দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে রাজধানীর আর্ক স্কুল অ্যান্ড কলেজ। বিকেলে মাদারটেক কলেজ কর্তৃপক্ষ অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। চাল, ডাল, আটা, সয়াবিন তেল সহ নেওয়া হয় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী তাদের মাঝে দেয়া হয়। এ সময় কলেজের ম্যানেজিং কমিটির প্রধান গাজী শফিউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের এমন পরিস্থিতিতে প্রতিটি বিবেকবান মানুষেরই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর স্কুল অ্যান্ড কলেজ সামাজিক দায়িত্ব এবং মানবিক দিক বিবেচনায় দিনমজুরদের ত্রাণ সামগ্রী দিয়েছেন। যেহেতু তারা কাজকর্ম করতে পারতেছে না, এটা তাদের জন্য খুবই কষ্টদায়ক। আমরা যারা আসি, আমরা সবাই যদি তাদের পাশে দাঁড়াই, আমরা সবাই যদি সহযোগিতা করি, আমার মনে হয় একটা লোক না খেয়ে থাকবে না এবং তাদের খুব একটা কষ্ট হবে না। করোনা ভাইরাসের তথ্য সংগ্রহের কথা বলে জামালপুরে পোশাক শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে সদর থানায় মামলার পরে অভিযুক্ত মিজানকে গ্রেফতার করে পুলিশ। বাকি দুজনকে ধরতে অভিযান চলছে। রোববার রাতে মেষ্টা ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। নির্যাতিতার পরিবার জানায়, পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে গ্রামের মিজান সহ 5 যুবক এক পর্যায়ে কিশোরীকে ঝিনাই নদীর পাড়ে নিয়ে একটি জঙ্গলে নির্যাতন চালায় অভিযুক্তরা। পরে কিশোরীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয় স্থানীয়রা। পুলিশের লোক
আমরা দরজা করলাম, তখন আমরা দরজা খুলে দিয়েছি, দিয়ে আমাদের মারপিট করে রাত দিতে যাওয়া নিয়ে চলে গেছে। তাদের আমি বিচার চাই এবং কি তাদের আমি ফাঁসি চাই। মাত্র এক সপ্তাহে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ চার্লস। মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে এরই মধ্যে আইসোলেশন থেকে বেরিয়ে এসেছেন তিনি। গেল সপ্তাহে করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ আসার পরপরই স্কটল্যান্ডের আইসোলেশন সেন্টারে চলে যান তিনি। সোমবার চিকিৎসকরা জানিয়েছেন করোনার প্রকোপ থেকে ব্রিটিশ যুবরাজ মুক্তি পেয়েছেন। এদিকে স্ত্রী ক্যামিলার শরীরে ভাইরাস পাওয়া না গেলেও বাকি এক সপ্তাহ তাকে আইসোলেশনেই থাকতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও। ব্রিটেনে মহামারীটিতে মারা গেছেন 1400-র বেশি মানুষ, আক্রান্ত হয়েছে 22,000-এর বেশি। করোনা ভাইরাসের উৎসস্থল উহানের সংক্রমণ শূন্যের কোঠায় নেমে এসেছে। এই ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পরেই শহরটিতে একজন মারা গেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে আগে থেকেই হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসা চলছিল। এছাড়াও চীনের অন্যান্য প্রদেশে নতুনভাবে 79 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে, যাদের মধ্যে 48 জনই বিদেশি নাগরিক। দেশটিতে গেল 24 ঘন্টায় প্রাণঘাতী মহামারীতে প্রাণ হারিয়েছেন মাত্র 5 জন। শি জিনপিং প্রশাসন বলছে নতুনভাবে করোনা আক্রান্তদের বেশিরভাগই বিদেশি নাগরিক। এ কারণে দেশটির ভিসা থাকা সত্ত্বেও পর্যটকদের ভ্রমণের উপরে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সারা পৃথিবীকে এক প্রকার অচল করে দিয়েছে যে ভাইরাস, তার উৎপত্তি নিয়ে নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি 4 মাসে। এই সুযোগেই তৈরি হয়েছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। কারো মতে এটি চীনের জীবাণু বোমা, কেউ আবার বলছেন ভাইরাস ছড়িয়েছে আমেরিকার গবেষণাগার থেকে। পশ্চিমা একদল গবেষক বলছেন সব তত্ত্বই ভুল, তবে বেশিরভাগ গবেষকেরই ধারণা চীনের উহান শহরের সিফুড মার্কেট থেকে প্রথম ছড়ায় নোভেল করোনা ভাইরাস। যদিও একদল মার্কিন গবেষক বলছেন লম্বা সময় ধরে এই পৃথিবীতে অস্তিত্ব ছিল এই ভাইরাসের। বিবর্তনের মাধ্যমে মানুষকে কাবু করার ক্ষমতা অর্জন করেছে এটি। উহানে ভাইরাসটির উপস্থিতি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেখানেই ভাইরাসটির জন্ম এমন কোনো তথ্য প্রমাণ কিন্তু নেই। বরং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো ভাইরাসটি অনেক আগে থেকে পৃথিবীতে ছিল। প্রোটিন নির্মিত বাইরের আবরণ বদলে হঠাৎ করে শুরু এর প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। প্রকৃতির স্বাভাবিক নিয়মে করোনা ভাইরাসটি ধরন বদলে নতুন রূপ নিয়েছে। উৎপত্তিগতভাবে বাদুড় সহ আরও কিছু প্রাণীর দেহে এটি পরজীবী হয়ে বাঁচত, কিন্তু পরিবর্তিত রূপে এটি প্রাণী থেকে মানব দেহে এবং এখন আরও বদলে মানুষ থেকে মানুষের সংক্রমণযোগ্য। অতীতে সার্স ও মার্স ভাইরাসও এভাবেই ছড়িয়েছিল। করোনার বিস্তার ঠেকাতে এবারে 73টি দেশ এবং অঞ্চলে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ নিরুৎসাহিত করল জাপান সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন সহ ইউরোপের বেশিরভাগ দেশগুলোর উপরে লেভেল 3 সতর্কতা জারি করেছে দেশটি। এর পাশাপাশি বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা দিতে চায় জাপান। একই সাথে আইন করে 1 এপ্রিল থেকে ধূমপান নিষিদ্ধ করা হচ্ছে। আমরা ভাইরাসে আক্রান্ত 49টি দেশ ও এলাকাকে লেভেল 3 সতর্কতা জারি করছি। ফলে সব মিলিয়ে 73টি দেশ ও এলাকা এই সতর্কতার মধ্যে পড়ল। জাপানিজ নাগরিকদের আমরা এইসব দেশ ভ্রমণ করতে নিরুৎসাহিত করছি। খুব প্রয়োজন ছাড়া এই দেশগুলোতে না যাওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। এবছর এই আইনটি পর্যাপ্ত হচ্ছে না। আমাদের আরও কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে যাতে আইনে কোনো ফাঁক না থাকে। ছোট রেস্তোরাঁগুলো যদি ধূমপানের জন্য আলাদা রুম না দিতে পারে তাহলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। করোনা ভাইরাসের প্রকোপ থেকে শিশুদের রক্ষায় এবারে ক্যাম্পেইনে নামলো জনপ্রিয় কার্টুন সেসাম স্ট্রিটের চরিত্ররা। হাত ধোয়ার উপরে গুরুত্ব আরোপ করেছে এলমো এবং তার বন্ধুরা। Rub your hands and fingers and the places in between. Using soap and water makes your hands so clean. করোনার প্রভাবে আর্থিক ক্ষতির মুখে পড়া বার্সেলোনা ফুটবল ক্লাবের ঘাটতি মেটাতে বেতনের 70% নিচ্ছেন না দলের খেলোয়াড়রা। কোচ ও ফুটবলারদের বাইরে অন্যান্য সাপোর্টিং স্টাফদের পারিশ্রমিক নিশ্চিত করতে এই ছাড় দিয়েছেন মেসি, পিকেরা। তবে ফুটবলারদের সাথে আলোচনা না করে ক্লাব কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয় নাখোশ বার্সেলোনা তারকা। বার্সেলোনার মতো করোনার কারণে বেতনের বড় অংশ ছাড় দিতে যাচ্ছে ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটাররাও। বোর্ডের সাথে এই বিষয়ে আলোচনা বলছে এবং নিশ্চিত করেছেন কথা দলের টেস্ট অধিনায়ক জো রুট। করোনা ভাইরাসের কারণে এবারে পিছিয়ে দেওয়া হয়েছে 2021 সালে অনুষ্ঠিতব্য
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 1 বছর পিছিয়ে 2022 সালে অনুষ্ঠিত হবে এই আসর। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবছরে অলিম্পিক গেমস পিছিয়ে নেওয়া হয় 2021 সালে, তাই অলিম্পিকের বছরে না করে 1 বছর পিছিয়ে নেওয়া হয়েছে এই আসরটি। 2021 সালে যুক্তরাষ্ট্রের অরিজনে হবার কথা ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসরটি। 2022 সালে অনুষ্ঠিত হলেও এখনও তারিখ চূড়ান্ত করেনি আয়োজকরা। দেখছেন সব খবর উইথ ইগলু। ছোট্ট আরো একটা বিরতি, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। স্বাগত, দেখছেন সব খবর উইথ ইগলু। ভুল ট্রেনের যাত্রী হয়ে 7 দিন ধরে নওগাঁর সান্তাহার রেল স্টেশনে আটকা পড়ে আছেন ফাতেমা নামে এক বৃদ্ধা। তার আশ্রয় মিলেছে স্টেশনের টিকিট কাউন্টারে। 70 বছর বয়সী এই বৃদ্ধার বাড়ি যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদের পাশে। স্বামীর নাম মৃত শেখ খলিল মিয়া, ছেলের নাম দেলোয়ার হোসেন, যিনি ভাঙারি ব্যবসায়ী। সপ্তাহখানেক আগেই ঢাকায় চিকিৎসা করতে যান ফাতিমা। বাড়ি ফেরার পথে ভুলক্রমে উঠে পড়েন উত্তরাঞ্চলের একটি ট্রেনে। গণপরিবহন বন্ধ থাকায় যশোরে তিনি আর ফিরতে পারছেন না। নওগাঁ পৌরসভার মেয়র জানিয়েছেন, বৃদ্ধাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গাজীপুরের কাশিমপুরের স্বামী, স্ত্রী এবং 2 মাস বয়সী শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সোনাইপল্লী এলাকার একটি বাসায় 3 জনের মৃতদেহ দেখতে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, মোশাররফ হোসেন মাদকাসক্ত ছিলেন। গতরাতে স্ত্রী হোসনা আক্তারের সাথে তার ঝগড়া হয়। পুলিশের ধারণা, স্ত্রী এবং 2 মাস বয়সী মেয়ে মোহিনীকে বিষ খাইয়ে হত্যার পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মোশাররফ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে নেওয়া হয়েছে। পাবনায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক মামলার আসামি। পুলিশের ভাষ্য, রাতে সাথিয়ার করমজা শামুকজানি বাজারে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দাবি করা হচ্ছে, নিহত সরওয়ার হোসেন ডাকাত দলের সদস্য, হত্যা মামলার আসামি। ঘটনাস্থল থেকে দেশীয় বন্দুক কার্তুজ উদ্ধার করা হয়েছে। দিনাজপুরের বিরামপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ফেরদৌস নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, রাতে মিরপুরে মাদক বিরোধী অভিযানে যায় পুলিশ। সে সময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে চোরাকারবারীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ফেরদৌস চিহ্নিত মাদক চোরাকারবারী। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বনদস্যু ফারুক বাহিনীর প্রধান ফারুক মরল। সকালে চাঁদপাই রেঞ্জের কোদালিয়াখাল এলাকায় এই ঘটনা ঘটেছে। র্যাবের ভাষ্য, জেলেদের জিম্মি করার গোপন সংবাদের ভিত্তিতেই ঘটনাস্থলে অভিযান চালানো হয়। 2 পক্ষের গোলাগুলিতে ফারুক গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। কুমিল্লায় প্রাইভেট কার খাদে পড়ে প্রাণ গেল স্বামী, স্ত্রী সহ 3 জনের। দুপুরে মুরাদনগরের কোরবানপুরে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, শ্বশুরের মৃত্যু সংবাদ শুনে প্রাইভেট কারে করে স্ত্রী পারভিন আক্তারকে নিয়ে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন। কুমিল্লার কোরবানপুর এলাকায় করোনা ভাইরাস মোকাবেলায় পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা নেই এমন অভিযোগে নিউ ইয়র্কে ধর্মঘট শুরু করেছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন ও ইনস্টাকার্টের শ্রমিকরা। গেল সপ্তাহে স্ট্যাটেন আইল্যান্ডের কারখানায় একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। তার সাথে কর্মরত অন্যান্য শ্রমিকদেরও নজরদারিতে রাখা হয়েছে। খুব শিগগিরই বাকি শ্রমিকরা আক্রান্ত হতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করে ধর্মঘটে যাওয়া হয় এবং সেখানে অসুস্থ থাকাকালে পুরো বেতন, চিকিৎসার খরচ দেওয়ার দাবিও তুলে ধরেন শ্রমিকরা। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে রোবটের ব্যবহার বেড়েছে। মাস্ক, গ্লাভস ব্যবহারের সতর্কতা বাড়াতে কোথাও কোথাও ব্যবহার করা হচ্ছে রোবট, আবার কোথাও রোবট দিয়েই ওষুধ ছেটানো হচ্ছে। আবার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অনেক রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে রোবট দিয়ে। বেখেয়ালি অনেক ক্রেতাই সামাজিক দূরত্বের বিষয়টি ভুলে যান। কেউ কেউ আবার গ্লাভস কিংবা মুখোশ ব্যবহার করছেন। তাদের বিষয়গুলো মনে করিয়ে দিতেই এই ব্যবস্থা। ক্রেতারাও এটাকে খুব ইতিবাচকভাবে গ্রহণ করছেন। সাবওয়ে লাইন এবং ট্রেনের কোচগুলো এমন অনেক জায়গায় রয়েছে যেখানে কোনো মানুষ পৌঁছাতে পারে না। সেসব জায়গায় ওষুধ ছিটাতেই এই রোবটের ব্যবস্থা। আবার যেসব কোচে কোনো সন্দেহভাজন আক্রান্ত মিলছে সেখানে কোনো কর্মী না পাঠিয়ে এই রোবট পাঠিয়ে ওষুধ দেয়া হচ্ছে। হঠাৎ করে আমাদের রোবটের চাহিদা বেড়েছে। নানা রকম রোবটনের অর্ডার পাচ্ছি আমরা। কোনোটা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করতে পারে, তো আবার কোনোটা ওষুধ ছিটাতে পারে। আবার কোনো রোবট খাবার সরবরাহ সহ বিভিন্ন গৃহস্থালী কাজ করতে পারে, যাতে মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত হয়।
这也是我们现在的权利。 করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত যুক্তরাজ্যের চিকিৎসা কর্মীদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানাতে পালিত হলো ক্ল্যাপ ফর কেয়ারার্স কর্মসূচি। দেশ জুড়ে হাততালির মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানায় জনতা। #ক্ল্যাপ ফর কেয়ারার্স, #ক্ল্যাপ ফর NHS এই ক্যাপশন ব্যবহার করে কর্মসূচিতে তারকারাও যোগ দেন। যুক্তরাজ্যের পাশাপাশি অন্যান্য দেশে অক্লান্ত পরিশ্রম করা স্বাস্থ্যকর্মীদের প্রতি নানাভাবে ভালোবাসা জানাচ্ছে মানুষ। চীনের সিচুয়ান শহরে দাবানলে মারা গেছেন 19 জন। সোমবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় এক খামার থেকে আগুনের সূত্রপাত, এরপরে তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী পাহাড়ে। বাতাস বেশি থাকায় পাহাড়েও তা ছড়িয়ে যায় মুহূর্তেই, যা রূপ নেয় দাবানলে। সেখানে রাতেই প্রায় 300 ফায়ার ফাইটার, 700 আধা সামরিক বাহিনীর কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। নিহত 19 জনই ফায়ার সার্ভিসের কর্মী ছিলেন। করোনার মাঝে সোমবার থেকে অনুশীলন শুরু করেছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। করোনার প্রভাবে আপাতত 30 এপ্রিল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্থগিত আছে বুন্দেসলিগার খেলা। তবে ফুটবলারদের প্রস্তুত রাখতে করোনার বর্তমান পরিস্থিতিতেও সোমবার থেকে অনুশীলন শুরু করেছে বরুসিয়া ডর্টমুন্ড। ফুটবলারদের আইসোলেশন শেষ করার পরে এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে ঝুঁকি এড়াতে একসাথে সর্বাধিক 2 জন করে ফুটবলার অনুশীলন করেছে। প্রথম দিনেই মাঠে নেমেছিলেন হ্যালান্ড, এমরিচানের মতো তারকারা। এদিকে করোনা ভাইরাসের চোখ রাঙানি উপেক্ষা করে মাসখানেকের মধ্যে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু করার পরিকল্পনা করছে আয়োজকরা। করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য সব ইভেন্টের মতোই বন্ধ ইংলিশ প্রিমিয়ার লিগ। কিন্তু 16 জুলাইয়ের মধ্যেই EPL শেষ না হলে স্কাই ও বিটি স্পোর্টস সহ অন্যান্য রাইট হোল্ডারদের 762 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ যা বাংলাদেশি টাকায় প্রায় 8,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে লিগ কর্তৃপক্ষকে। বিশাল এই আর্থিক ধাক্কা সামাল দিতে মে মাসের শুরু থেকেই লিগ শুরু করতে চায় আয়োজকরা। তবে করোনা চোখ রাঙানি রুখতে খেলা হবে দর্শক শূন্য স্টেডিয়ামে। দর্শক, এই ছিল আজকের সব খবর। পুরো ঘন্টায় আমাদের স্পন্সর প্রতিষ্ঠান ছিল ইগলু। আর যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TV। সবাই সচেতন থাকুন, সাবধানে থাকুন, ঘরে থাকুন।